ঋতুবর্ণন কবিতায় কবি আলাওল বাংলার ষড়ঋতুর রূপবৈচিত্র্যকে তুলে ধরেছেন। এই ঋতুর সঙ্গে মানব মনের এক গভীর সম্পর্ক বিদ্যমান। কবিতায় কবিতা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তার মতে, বসন্তে গাছে গাছে নতুন ফুল পাতা সুশোভিত হয়। এ সময় দক্ষিণা বাতাস, ভ্রমরের গুঞ্জন এবং পাখির কলরব মানুষের মনে পুলক জাগায়। বসন্তের পর গ্রীষ্মে সূর্যতাপের আধিক্য মানুষকে সুশীতল ছায়া খুঁজে নিতে বাধ্য করে। আবার বর্ষায় বৃষ্টির অঝোর ধারা চারপাশ করে তোলে সুশোভিত। এ সময় ময়ূরী এবং ব্যাঙের ডাক মানুষের মনকে পুলকিত করে তোলে। বর্ষার পর শরতের নির্মল আকাশ এবং নবীন খঞ্জন পাখির চঞ্চলতা মনে সুখ অনুভব করায়। হেমন্তে পুষ্পতুল্য তাম্বুল তথা পান খাওয়ার সুখ, এ কথাও কবি তুলে ধরেছেন এই কবিতায়। এছাড়া শীতের তীব্রতায় দ্রুত সূর্য অস্ত যাওয়া এবং ঋতু প্রভাবিত মানুষের যে চিত্তর অনুভবগুলো সংঘটিত হয়, সেগুলো তিনি এই ঋতুবর্ণন কবিতায় তুলে ধরেছেন। সর্বোপরি বাংলার প্রকৃতির রূপ ও মাধুর্য মানুষের চিত্তেও যে প্রভাব বিস্তার করে, তার সুস্পষ্ট রূপ লাভ করেছে এই কবিতায়। আমাদের আজকের কবিতাটি হচ্ছে ঋতুবর্ণন, লিখেছেন মহাকবি আলাওল। আমরা যদি একটু কবি পরিচিতি জানার চেষ্টা করি, দেখতে পাবো আলাওল আনুমানিক 1607 খ্রিস্টাব্দে ফতেহাবাদ পরগনার বর্তমান ফরিদপুর জেলার জালালপুরে জন্মগ্রহণ করেন। তরুণ বয়সে জলপথে চট্টগ্রাম যাওয়ার সময় তার পিতা ও তিনি পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়েন। এই আক্রমণে তার পিতা নিহত হন। তিনি ভাগ্যক্রমে বেঁচে গেলেও আরাকানে উপস্থিত হন বন্দি অবস্থায়। সেখানে প্রথমে আরাকান রাজের সেনাদলে কাজ পান তিনি। ক্রমে রাজদরবারের প্রধান অমাত্য মাগন ঠাকুরের কৃপা দৃষ্টি লাভ করেন এবং রাজসভাসদভুক্ত হন। তারই পৃষ্ঠপোষকতায় এবং কাব্য প্রতিভা এবং বিদ্যা বুদ্ধির গুণে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন। রাজসভার শিক্ষিত ও পদস্থ ব্যক্তিদের সাহচর্যে তিনি কাব্যচর্চা করেছেন। তার রচনায় নাগরিক চেতনা এবং রুচির ছাপ সুস্পষ্ট। তার উল্লেখযোগ্য রচনাগুলো হচ্ছে কাব্য সয়ফুলমূলক বদিউজ্জামাল, হপ্তপয়কর, সিকান্দারনামা। নীতি কবিতা হিসেবে লিখেছেন তোহফা এবং সঙ্গীত বিষয়ক কাব্য হিসেবে লিখেছেন রাগ তালনামা। মৃত্যুবরণ করেন 1680 খ্রিস্টাব্দে। মহাকবি আলাওলের কয়েকটি ভাষার উপরে বেশ পাণ্ডিত্য ছিল, যেমন সংস্কৃত, আরবি এবং ফার্সি। ঋতুবর্ণন কবিতায় আমরা যে ছন্দের প্রভাব দেখতে পাই, এই কবিতাটি মূলত 14 মাত্রার অক্ষরবৃত্ত ছন্দে রচিত একটি ধীর লয়ের কবিতা। 14 মাত্রা বিশিষ্ট এই কবিতার প্রতি পংক্তিতে 8 এবং 6 মাত্রার দুটি পর্ব রয়েছে। পদ্মাবতী ঋতুবর্ণন কবিতাটি মূলত পদ্মাবতীরই একটি অংশ সংক্ষিপ্ত আকারে গ্রহণ করা হয়েছে এবং এই কবিতার মূল বৈশিষ্ট্য হচ্ছে বাংলার ষড়ঋতুর রূপমাধুরী তুলে ধরা। এতে বসন্তের নতুন পত্রপল্লব, দক্ষিণা বাতাস, ভ্রমরের গুঞ্জন এবং পাখির কুহুতানের কথা বর্ণিত হয়েছে। এছাড়া গ্রীষ্মের তাবদাহ, বর্ষার বৃষ্টিস্নাত প্রকৃতি, শরতের নির্মল আকাশ ও শীতের রিক্ততার কথাও বর্ণিত হয়েছে। প্রকৃতির এই পরিবর্তন যে মানব মনেও প্রভাব বিস্তার করে, তা কবি ফুটিয়ে তুলেছেন এই কবিতায়। বাংলার ষড়ঋতুর নৈসর্গিক রূপবৈচিত্র্য সুনিপুণ কাব্যরূপে প্রতিফলিত হয়েছে এই ঋতুবর্ণন কবিতায়। আমরা জানি ঋতুবর্ণন কবিতাটি পদ্মাবতী কাব্যেরই একটি অংশ এবং পদ্মাবতী কাব্যের প্রধান দুটি চরিত্র রত্নসেন এবং পদ্মাবতী। আমরা জানি অনেক ত্যাগ তিতিক্ষার পরে রত্নসেন এবং পদ্মাবতী একত্র হন বা মিলিত হন এবং তাদের সেই মিলিত হওয়ার পরবর্তী সময়ের যে মনের প্রভাব, সেটি আমরা এই কবিতায় দেখতে পাই এবং তাদের মনের যে ভাব এবং বাংলার রূপবৈচিত্র্য, এটা যে কতটা প্রভাবিত, আমরা এই কবিতার মধ্যে সেগুলো দেখতে পেয়েছি। আমরা সবাই ইতোমধ্যে দেখেছি যে আলাওল 1607 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, অর্থাৎ আজ থেকে প্রায় 400 বছর আগের ঘটনা। স্বাভাবিকভাবে তার এই কবিতায় যে ভাষার ব্যবহার আমরা দেখতে পাই, এটি তখনকার সময়েরই প্রচলিত ভাষা। আমাদের কাছে একটু নতুনত্ব মনে হলেও
আমরা দেখতে পাবো যে শব্দগুলি আজ থেকে 400 বছর আগের বাংলা ভাষার তখনকার চর্চিত রূপটাই ছিল, যার কারণে আমাদের কাছে কিছু শব্দ নতুন মনে হলেও বাস্তবিক অর্থে এগুলো খুবই সহজ এবং আমরা এটা পাঠদানের মাধ্যমে বুঝতে পারবো। আমি এ পর্যায়ে কবিতাটি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। আশা করি তোমরা তোমাদের সামনে রাখা বইটি দেখে তোমরা এটা আমার সঙ্গে একটু চর্চা করবে। প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, দুই পক্ষ আগে পাছে মধ্যে সমাধব। অর্থাৎ তিনি বসন্ত ঋতুর বর্ণনা করছেন যে এই ঋতুটি নতুন পল্লবে বা ফুলে ফলে ছেয়ে যায়, আর এই ঋতুর দুইটা পক্ষ আগে পেছনে, যেমন গ্রীষ্ম এবং শীত ঋতু, এর মাঝে হচ্ছে বসন্ত ঋতু, এবং এই ঋতুকে তিনি সুমাধব বা উত্তম সময় উল্লেখ করেছেন। মলয়া সমীর হইলা কামের পদাতি, মুকুলিত কৈল তবে বৃক্ষ বনস্পতি। অর্থাৎ মলয়া সমীর হইলা, মলয়া মানে দক্ষিণা বাতাস, আর সমীর অর্থ হচ্ছে বাতাস, হইলা কামের পদাতি, কাম অর্থ হচ্ছে প্রেমের দেবতা, এবং পদাতি অর্থ বলছে যে তার চিহ্ন, অর্থাৎ এই দক্ষিণা বাতাসটা প্রেমের দেবতার চিহ্ন বয়ে বেড়াচ্ছে। মুকুলিত কৈল তবে বৃক্ষ বনস্পতি, অর্থাৎ বনস্পতি এক ধরনের বৃক্ষ যাদের ফুল হয় না বাট ফল হয়। এই বৃক্ষের যে মুকুলিত হলো এটা কে করেছে? মলয় সমীর। কুসুমিত কিংসুক সঘন বনলাল, পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল। এবং এই বসন্তকালে আমরা আরেকটি ফুল দেখতে পাই, সেটি হচ্ছে পলাশ ফুল। তোমরা জানো যে পলাশ ফুল যখন ফোটে তখন গাছের পাতা দেখতে পাওয়া যায় না, এবং এত পরিমাণে লাল হয় যে দেখলে মনে হয় যেন গাছে আগুন লেগেছে। তো সেজন্যই তিনি বলেছেন কুসুমিত কিংসুক, কিংসুক মানে হচ্ছে পলাশ ফুল, সঘন বন লাল মানে বনটা একেবারে ছেয়েছে লালে ভরে যায়। পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল, এ সময় বেল, বেলি ফুল এবং লবঙ্গ ফুল যেটাকে আমরা ব্যবহার করি, এটা মূলত লবঙ্গ ফুল, এগুলো একদম লালে লাল হয়ে ওঠে। ভ্রমরের ঝংকার কোকিল কলরব, শুনিতে যুবক মনে জাগে অনুরব। আমরা এই কবিতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই রত্নাভ সেন এবং পদ্মাবতীর যে মনের অনুভব বা ভাব সেটি এখানে বর্ণিত হচ্ছে, অর্থাৎ প্রকৃতির সঙ্গে তাদের প্রেমময়ী মনের যে ভাবনাগুলো সেগুলো একাকার হয়ে গেছে। এজন্যই বলেছেন শুনিতে যুবক মনে জাগে অনুভব, মানে ভ্রমরের ঝংকার মানে বসন্তকালে ভ্রমর প্লাস কোকিলের কলরবে তাদের মনে অন্যরকম একটি ভাবের উদয় হয়েছে। নানা পুষ্পমালা গলে বড় হরষিত, বিচিত্র বচন অঙ্গে চন্দন চর্চিত। অর্থাৎ বসন্তকালে মানুষ যেমন নিজেকে সাজিয়ে রাখে, বিভিন্ন ফুলের মালা পরে আনন্দ লাভ করে, হরষিত অর্থ আনন্দ লাভ করা, আবার বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। চন্দন এক ধরনের বিশেষ অলংকার বা ব্যবহার্য জিনিস যেটি বৃক্ষ থেকেই সংগ্রহ করা হয়। এখন অনেক কৃত্রিম উপকরণ আবিষ্কার হলেও তখন মানুষ সাজগোজের জন্য এগুলোই ব্যবহার করত। নিদাগ সময়ে অতি প্রচণ্ড তপন, রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণে শরণ। নিদাগ মানে হচ্ছে গ্রীষ্মকাল, আর সময়ে আমি একটু আগেই বলেছি যে আসলে আলাওল 400 বছর আগে যে ভাষাগুলো ব্যবহার করেছেন সে ভাষার মধ্যে আমরা একটু ভিন্নতা লক্ষ্য করি, কিন্তু আসলে 400 বছর আগে বাংলা ভাষার রূপটা এরকমই ছিল। তো তিনি বলছেন নিদাগ সময়ে অতি প্রচণ্ড তপন, মানে গ্রীষ্মকালে তপন মানে সূর্য এত পরিমাণে তাপ ছড়ায় যে জীবনটা অতিষ্ঠ হয়ে ওঠে। রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণে শরণ। রৌদ্র ত্রাস, ত্রাস মানে ভয়ে, মানে রৌদ্রের ভয়ে, ছায়া মানে ব্যক্তির নিজের ছায়া, সেটাও কি করে? চরণে শরণ, শরণ মানে আশ্রয় নেয়, মানে নিজের পায়ের কাছে। অর্থাৎ আমরা জানি যে গ্রীষ্মকালে সূর্য যখন তাপ দেয় বা তাপ বিকিরণ করে তখন আমাদের ছায়া কিন্তু আমাদের পায়ের নিচেই থাকে, অর্থাৎ সূর্য খাড়াভাবে তাপ নির্গমন করে বা কিরণ দেয়, এর জন্য আমাদের ছায়াটা দূরেও সরাতে যায় না, বরং পায়ের নিচেই থাকে। এটাকে তিনি বলেছেন যে আশ্রয় খুঁজে পায়ের নিচে। চন্দন চম্পক মাল্য মলয় পবন, শতদ দম্পতি সঙ্গে ব্যাপিত মদন। অর্থাৎ চন্দনের ফুল এবং মালা পরে মলয় পবন মানে দক্ষিণা বাতাস, এবং এই সময় কি হয়? শতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন, মানে এই যে দম্পতি রত্নসেন এবং পদ্মাবতী বা এদের মতো যারা দম্পতি আছে
তাদের মাঝখানে সবসময় মদন ব্যাপিত থাকে। মদন মানে প্রেমের দেবতা, অর্থাৎ তাদের মধ্যে সবসময় প্রেম প্রেম ভাব বিরাজ করে, এটা বোঝাচ্ছে। পাবন সময় ঘন ঘন গরজিত, নির্ভয়ে বরিশে জল চৌদিকে পুরীত। এই গ্রীষ্মকালের পরে চলে আসে পাবন সময়, অর্থাৎ প্লাবনের সময়, বর্ষার সময়। এবং এ সময় কি হয়? ঘন ঘন গরজিত মানে মেঘের গর্জন শুনতে পাওয়া যায়। নির্ভয়ে বরিশে জল চৌদিকে পুরীত। নির্ভয়ে মানে কি অবিরাম ধারায়, কোনো ভয় নেই, এবং অবিরাম ধারায় বর্ষা ঝরে চলেছে এবং চারপাশ ভরিয়ে তুলছে। ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গাত্র, দাদুরি শিখিনী রব অতি মন ভায়ে। এবং তোমরা জানো যে কৈলাস নামে একটা শৃঙ্গ আছে, এবং এই কৈলাস শৃঙ্গ হিমালয়ে অবস্থিত। তো মল্লার একটি সঙ্গীতের রাগের নাম মল্লার রাগ, মানে সঙ্গীতের তো অনেকগুলো রাগ বা ধারা আছে, তার মধ্যে একটি। তো এই যে ডাকটা দাদুরি শিখিনী রব অতি মন ভায়ে, দাদুরি মানে হচ্ছে ব্যাং, নারী ব্যাংকে বোঝাচ্ছে, এবং শিখিনী ময়ূরীকে বোঝাচ্ছে। আমরা সবাই জানি বর্ষাকালে ময়ূর এবং ব্যাং চারিদিকে কলরব ছড়ায়। যদিও আমাদের চারপাশে খুবই সহজভাবে আমরা ময়ূর বা ময়ূরী দেখতে পাই না, কিন্তু ব্যাঙের ডাক তো আমরা শুনি, তাই না? তো গভীর রাত্রে যখন এই বর্ষার সঙ্গে সঙ্গে এই দাদুরি বা শিখিনী ডাকতে থাকে, কবির কাছে সেটা কেমন মনে হয়েছে? ঠিক কৈলাস শৃঙ্গে যেমন মল্লার রাগ ছড়িয়ে পড়ে, মানে সঙ্গীত বিরাজ করে, এমনটি মনে হয়েছে কবির কাছে। কীটকুল রব পুনি ঝংকারে ঝংকারে, শুনিতে যুবক চিত্ত হরষিত ডরে। কীটকুল মানে এই যে দাদুরি, শিখিনী বা এই ধরনের আরও অনেক জীব বা কীটপতঙ্গ আছে যারা পুনি মানে পুনো পুনো মানে বারবার ঝংকারে ঝংকারে ডেকে ওঠে। শুনিতে যুবক চিত্ত হরষিত ডরে। এই যে যুবক মানে রত্নসেন বা তার মতো যারা যুবক আছে, তাদের মনে একটা মিশ্র অনুভূতির সৃষ্টি করে। যেমন হরষিত আবার ডর, হরষিত মানে আনন্দ, আবার ডর মানে ভয়ের অনুভূতি। এই যে বিচিত্র অনুভূতি বা মিশ্র অনুভূতি সৃষ্টি হয়, এটার কথা বলেছেন কবি। আইলো শারদ ঋতু নির্মল আকাশে, দোলায়ে চামর কেশ কুসুম বিকাশে। এই যে বর্ষার পরেই চলে আসে শরৎকাল, এবং শরৎকালে কেমন আকাশ থাকে? নির্মল ঝকঝকে। বর্ষাকালে তো আমরা দেখতে পাই যে আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে থাকে, কিন্তু শরৎকালটা কি হয়? একেবারে নির্মল আকাশে ছেয়ে যায়। এবং দোলায়ে চামর কেশ কুসুম বিকাশে। চামর, চামর বলতে আমরা সাধারণত যে কোনো বিশেষ করে গরুর পুচ্ছ বা লেজকে বোঝাই, এবং এই পুচ্ছের মতো যে এক ধরনের ঝাড়ু ব্যবহার করা হয় সেটাকে চামর বলা হয়, চামর কেশ এরকমটা। তো যতদূর ধারণা, হয়তোবা কবি এই শরৎকালের কাশফুলকে বুঝিয়েছেন, যে কাশফুলের আকৃতিটা অনেকটা পুচ্ছের মতো বা লেজের মতোই দেখতে পাওয়া যায়। এজন্য তিনি বর্ণনা করেছেন দোলায়ে চামর কেশ কুসুম বিকাশে। নবীন খঞ্জন দেখি বড়ই কৌতুক, উপজিত যামিনী দম্পতি মনে সুখ। নবীন খঞ্জন মানে এক ধরনের খঞ্জন পাখি, যারা একেবারে এ ডাল থেকে ওডালে তিড়িং বিড়িং করে উড়ে বেড়ায়। এবং উপজিত যামিনী দম্পতি মনে সুখ। উপজিত যামিনী মানে দম্পতির কাছে নিশিরাত এলে যেমন সেটা খুব কাঙ্ক্ষিত হয়, সেটির কথা তিনি বলেছেন, এবং তাদের মনে এক ধরনের সুখের অনুভূতি তৈরি হয়, এইটা তিনি বারবার তুলে ধরেছেন। প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায়, পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয়। প্রবেশে হেমন্ত ঋতু অর্থাৎ শরৎকাল শেষ হতে না হতে চলে আসে হেমন্ত ঋতু, এবং আমরা জানি হেমন্তকাল হচ্ছে শীতের প্রথম বারতা নিয়ে আসে, অর্থাৎ তীব্র শীতের আগের যে প্রথম যে ধাপটি, সেটি হচ্ছে হেমন্ত ঋতু। এ সময় আমরা দেখতে পাই যে আমাদের চারপাশের যে ফসলগুলো, বিশেষ করে ধান পাকতে শুরু করে, শীতের একটা আবহ পড়তে শুরু করে, রাতে শিশির জমতে শুরু করে, এরকম একটা সময় আস্তে আস্তে শীতের আগমনী বার্তা নিয়ে চলে আসে। পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয়। পুষ্পতুল্য মানে পুষ্পের মতো, মানে পুষ্প মানে ফুলের মতো। কি? তাম্বুল, তাম্বুল অর্থ হচ্ছে পান। তো পানটিকে তিনি ফুলের সঙ্গে তুলনা করেছেন, এবং পান লোকজনে চুন সুপারি যুগে খেয়ে থাকে, এবং এটা খেয়ে তারা বেশ আনন্দ লাভ করে। তো এটাকে তিনি বলেছেন এই হেমন্তকালে তারা কি করেন? পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয়। শীতের তরাসে রবি তুরিতে লুকায়ে, অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়ে। শীতের তরাসে, তরাসে মানে কি? ভয়ে। আমরা দেখতে পাই যে শীতের সময় দিনটা খুব ছোট হয় এবং রাতটি অনেক বড় হয়।
তো এখানে তিনি কবি বলেছেন এভাবে, শীতের তরাসে মানে শীতের ভয়ে রবি তুরিতে লুকায়, মানে রবি মানে সূর্য খুব দ্রুত লুকিয়ে পড়ে, অর্থাৎ দিনটা খুব দ্রুত শেষ হয়ে যায়, মানে দিন ছোট। অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়, অথচ রাত এত বড় হয় এবং দীর্ঘ হয়, কিন্তু এত আনন্দের ঘুম বা আনন্দের যে সময় ক্ষেপণ তার মাঝখানেও রাতটি কত তাড়াতাড়ি পার হয়ে যায় যে বোঝাই যায় না। এজন্য তিনি বলছেন পলকে পোহায়, মানে রাতটা এত বড় তারপরেও পলকের মধ্যে পোহায় যায়। পুষ্পসজ্জা ভেদ ভুলি বিচিত্র বসন, উড়ে উড়ে এক হইলে শীত নিবারণ। মানে পুষ্পসজ্জা ভেদ ভুলি বিচিত্র বসন, শীতকালে আমরা দেখতে পাই যে গাছের ফুল পাতা ঝরে যায়, তারপরে প্রকৃতি একটি রুক্ষ রূপ ধারণ করে, এভাবে আস্তে আস্তে শীত নিবারণ হয়ে পড়ে। কাফুর কস্তুরী চুয়া যাবক সৌরভ, দম্পতির চিত্তে তো চেতন অনুভব। কাফুর, কাফুর মানে হচ্ছে কর্পূর, কস্তুরী মানে হচ্ছে মৃগনাভি, চুয়া এটাও এক ধরনের সুগন্ধি নির্যাস, যাবক মানে হচ্ছে আলতা। তো এখানে আমরা দেখতে পাই এখনও আমরা যেমন বিভিন্ন সুগন্ধিযুক্ত দ্রব্য ব্যবহার করি, সঙ্গে অনেক সাজসজ্জার জন্য উপকরণ ব্যবহার করি। আজ থেকে 400 বছর আগে এই ধরনের উপকরণ ছিল না, কিন্তু মানুষ তখনও নিজেদেরকে সুসজ্জিত করত এবং এগুলোর ব্যবহার করত। আর সেগুলো কি ছিল? কাফুর মানে কর্পূর, সুগন্ধি দ্রব্য। কস্তুরী মানে মৃগনাভি, এই নাভি থেকে প্রচুর সুগন্ধি উৎপন্ন হয়। চুয়া, চুয়া এক ধরনের সুগন্ধি দ্রব্য, আর যাবক হচ্ছে আলতা। তো এগুলো দিয়ে তৎকালীন সময়েও দম্পতিরা সাজসজ্জা করত। তো সেই কথাটি কবি বুঝিয়েছেন এই কবিতায়, যে কাফুর কস্তুরী চুয়া যাবক সৌরভ, দম্পতির চিত্তে তো চেতন অনুভব। দম্পতি মানে যে নতুন যে জুটি, তাদের মনে এক ধরনের ভালো লাগা বা ভাবের উদয় হয় এবং সুখ অনুভব হয়, এটি তিনি তুলনা করেছেন। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে মহাকবি আলাওল তার এই ঋতুবর্ণন কবিতায় বাংলার ষড় ঋতুর রূপবৈচিত্র্য ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, এবং সেটা তিনি ব্যাখ্যা করেছেন কার দৃষ্টিকোণ থেকে? নবদম্পতি বা প্রেমিক প্রেমিকার অনুভবের জায়গা থেকে। আমরা জানি যে পদ্মাবতী কাব্যের মূল চরিত্র হচ্ছে রত্নসেন এবং পদ্মাবতী। তো তারা যখন অনেক চড়াই উতরাই পার হয়ে পরস্পর পরস্পরকে পেল, তখন তাদের মনের অনুভূতিটা কেমন ছিল এবং সেই অনুভূতি বাংলার রূপবৈচিত্র্যের সঙ্গে কতটা সাযুজ্যপূর্ণ ছিল, এবং ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের মনের অনুভূতি কিভাবে ওঠানামা করছিল, এই কবিতায় আমরা দেখতে পেয়েছি। তো তোমাদেরকে বলেছি যে যেহেতু কবিতাটি আজ থেকে 400 বছর আগে লেখা, আলাওল তখন লিখেছিলেন, তখন বাংলা ভাষার রূপটিও এমন ছিল, যার কারণে কিছু কিছু শব্দ আমরা মনে হয় একটু কঠিন, কিন্তু খুব বেশি কঠিন নয়।